নির্দিষ্ট বিষয় নিয়ে। এবারেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আলোচনা করার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হলো আয়কর প্রদানে উৎসাহ কম কেন। আর আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে, যারা ভিডিও কলের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। চলুন দর্শক, শুরুতেই পরিচিত হয়ে নিই আমরা তাদের সঙ্গে। আমাদের সঙ্গে প্রথমেই যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর। একই সঙ্গে যুক্ত হয়েছেন জনাব রাকিবুল হাসান, আয়কর আইনজীবী। চলুন দর্শক, আলোচনা শুরু করার আগে দেখে আসে একটি প্রতিবেদন। এনবিআর ঘোষিত 2019-20 কর বছরে ব্যক্তি পর্যায়ে যাদের বাৎসরিক আয় 2,50,000 টাকার বেশি, তারা করের আওতায় আসবেন। তবে কর দেওয়ার নির্দিষ্ট সীমার মধ্যে থাকলেও দেশের জনসংখ্যার বিরাট একটি অংশ থেকে যাচ্ছেন এর বাইরে। প্রতি বছরে নির্দিষ্ট হারে আয়কর দেয়া বা রিটার্ন দাখিল সম্পর্কেও ধারণা নেই অনেকের। আমি এই বিষয়ে জানি না কিছু। এটা ট্যাক্স জমা দেয় সরকারের, এটাই জানি, আর বেশি কিছু না। বছরে একটা রাজস্ব খাতের একটা ট্যাক্স সবাই এটা দিয়ে থাকে। তারপরে ওই কর দেওয়ার পদ্ধতি নিয়ে নানা জটিলতা থাকায় অনেকে রিটার্ন দাখিল করেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। বিভিন্ন প্রেক্ষাপট আছে। একটা হলো যে আপনার প্রশাসনিক জায়গা থেকে কিছু সমস্যা আছে, আর দ্বিতীয়ত হলো কর পরিশোধের ক্ষেত্রেও আমরা করদাতাদের কাছ থেকে যে অনেক সময় শুনি যে তারা আসলে কর পরিশোধ করতে যে কমফোর্টেবলি এই কাজটা করতে পারেন না। গভর্নমেন্ট যে সুযোগটা দিয়েছেন সেটা হচ্ছে এরকম যে আপনার বৈধ অর্থ সম্পদ আছে, কিন্তু সেটা আপনি কোনো কারণে সে ট্যাক্স দেওয়ার ভয়েই হোক বা আপনার ভুলেই হোক, কোনো কারণে আপনি এটাকে ডিসক্লোজ বা প্রকাশ করেন নাই, প্রদর্শন করেন নাই। যেগুলো আপনি আছে এবং ডিসক্লোজ করেন নাই, সেগুলো একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে আপনাদেরকে সেটা কর নেটের আওতায় আপনি আসেন। এদিকে কর সংগ্রহকারীর দক্ষতা বৃদ্ধি এবং রিটার্ন দাখিল সহজীকরণের পাশাপাশি অটোমেশন সেক্টরে সংস্কার জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। কর আহরণকারী দপ্তরের দক্ষতার সেইভাবে সম্প্রসারণ ঘটেনি বা ঘটছে না। এছাড়াও অর্থনৈতিক কর্মকাণ্ড এত ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে যে কর নেওয়ার বিষয়টা কিন্তু একটা বিশেষ খুব হিসাব কিতাবের বিষয় এবং অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়। সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার বটে। সেই জন্যেই করকে যদি সহজীকরণের মধ্যে আনা যায়, সহজে আহরণ করার পথে আনা যায়, তাহলে সেটা হচ্ছে একটি স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটেড পদ্ধতি এবং করদাতাকে বেশ কিছু স্বাধীনতাও দিয়ে রাখতে হবে। করভীতি দূর করে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরো বেগবান করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশে যেভাবে অর্থনীতির আকার বাড়ছে সেভাবে বাড়ছে না রাজস্ব আদায়। তাই নতুন নতুন করদাতা শনাক্ত করে রাজস্ব খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা। দর্শক, আমরা একটি প্রতিবেদন দেখে নিলাম। আমরা এবার আলোচনায় ফিরে আসছি। আমি শুরুতে আসতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, আপনার কাছে। যেহেতু 30 নভেম্বর আয়কর দিবস চলে গিয়েছে, সরকারের হিসাবে আমরা দেখতে পেয়েছি দেশে কর দেওয়ার সামর্থ্য রয়েছে এমন লোকের সংখ্যা 4 কোটি, অথচ নিয়মিত আয়কর দেন মাত্র 17 লাখ মানুষ। অর্থাৎ সামর্থ্যবানদের প্রায় 94%ই আয়কর দিচ্ছেন না বা দেন না। তো কর দিতে এত অনীহা কেন, এই বিষয়ে কি বলবেন আপনি? ধন্যবাদ শাকিল, একটা সুন্দর পুষ্টিকর একটা বিষয়ের অবতারণা করেছেন। হ্যাঁ, এটা ঠিক। গত পরশুদিন 30 নভেম্বর ছিল আয়কর দিবস, জাতীয় আয়কর দিবস। তো এটা প্রাগৈতিহাসিক কাল আমল থেকে আমি বলতে পারি কর দেওয়াটা মানুষের কাছে খুব একটা আনন্দদায়ক বিষয় হতে পারে না। কেননা আমি কষ্ট করে যে টাকা অর্জন করছি সেখান থেকে 25% বা 30% বা 20% আমার সরকারকে দিতে হবে। এটা আমার নিজের ভিতর থেকে যদি এটা দায়িত্ববোধ না জাগে এবং এই দেওয়ার ব্যাপারে যদি আমার আগ্রহ বিষয়টা ঠিক না থাকে, তাহলে কিন্তু এটা হবে না। তো এই হওয়ার ব্যাপারে কিন্তু দুইটা শর্ত বিশেষভাবে জড়িত। একটা হচ্ছে কর দেওয়ার পরিবেশ, যে পদ্ধতিতে আমি দিচ্ছি সেই পদ্ধতিটার সাথে আমার নিজেকেও অ্যালাইন্ড হতে হবে, আমার কাছে গ্রহণযোগ্য বা সহজযোগ্য বা প্রদানযোগ্য হতে হবে। আরেকটা হচ্ছে এই যে করটা আমি দিচ্ছি, এই যে স্যাক্রিফাইসটা আমি করছি, রাষ্ট্রকে যে আমি টাকাটা দিচ্ছি, এর বিনিময়ে রাষ্ট্র আমাকে কি সেবাটা দিচ্ছে বা আমি সেবা পাচ্ছি কিনা। একজন ব্যবসায়ী বলতেই পারেন যে রাস্তাঘাটের উন্নতি না হলে আমি তো ব্যবসা করতে পারবো না, বন্দরের উন্নতি না হলে তো আমি ব্যবসা করতে পারছি না, হ্যাঁ, আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি না হলে তো আমার টাকার নিরাপত্তা থাকছে না। এই দাবিগুলোর, এই নিরাপত্তা, এই যোগাযোগ, এই সবগুলো দাবি রাষ্ট্র করতে পারে।
জনগণ করতে পারে এবং তার বিনিময়ে সে টাকা দিতে উদ্বুদ্ধ হয়, এটা কোনো অসুবিধা নেই। যেমন বিদেশে উন্নত রাষ্ট্রগুলোতে আমরা দেখেছি যে কাউকে বলতে হয় না, সে স্বাভাবিক নিয়মে স্বয়ংক্রিয়ভাবে সে সারা বছরই কর দিয়ে যাচ্ছে, তার সেবাও সেইভাবে নিশ্চিত আছে, বরং বছরের শেষে আরো তাকে বলা হচ্ছে সারা বছরে তুমি এত দিয়েছো, তোমার আরো 5 টাকা বেশি দেওয়া হয়ে গেছে, এই নাও তোমার 5 টাকা ফেরত দিলাম। অর্থাৎ একটা ফ্রেন্ডলি সিস্টেমেটিক একটা ওয়ার্ক করছে। আমাদের এখানে সেটা হয়নি, সেই অনলাইন সিস্টেম বা সেইগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করছি, এখনো হয়নি। না হওয়া পর্যন্ত এখন যেটা হচ্ছে যে আমি প্রথম যখন করদাতা হতে যাচ্ছি তখন এক ধরনের ভয় পাচ্ছি, আমাকে নানান প্রশ্ন করা হচ্ছে, আমাকে এটা স্বয়ংক্রিয় স্বতঃস্ফূর্ত হচ্ছে না। এখানে রাকিব সাহেব আছেন, তিনি জানেন একটা নতুন করদাতাকে করদাতা হতে গেলে তাকে যে সমস্ত প্রশ্ন এবং সবকিছু করতে হয়, এবং প্রতি বছর তার হয়তো অনেক জিনিস জানা নাই, হিসাব ছিল না, বুঝতে পারেন নাই, ব্যাংকের থেকে স্টেটমেন্ট ঠিক মতন পান নাই, অথচ তাকে পরের বছর বলল আপনি এটা গ্রহণ করেছেন ইত্যাদি ইত্যাদি নানান ধরনের আছে। এর মানে এই না যে কেউ ফাঁকি দেয় না তা বলছি না, কিন্তু এই ফাঁকি পরিবেশটা তৈরি হয়ে যায় এই কঠিন হওয়ার জন্য। সেই জন্য উৎসাহটা কেন নাই, এই জিনিস দেখতে গেলে এই দুইটা দিকই দেখতে হবে। কর দেওয়ার পদ্ধতি প্রক্রিয়ার ভিতরে কতটা এটা উভয় পক্ষের কাছে সহজ গ্রহণযোগ্য বা কি বলে এনাবলিং এনভায়রনমেন্টটা কেমন, আর একটা হচ্ছে অনেক ধন্যবাদ স্যার, আমি আসবো আপনার কাছে আবারো। অনেক ধন্যবাদ স্যার, আমি আসবো আপনার কাছে আবারো। আমাদের সাথে যুক্ত আছেন রাকিবুল হাসান, আয়কর আইনজীবী। আমি স্যার আপনার কাছে আসতে চাই। স্যার যেটা বললেন, আব্দুল মজিদ স্যার যেটা বললেন যে পরিবেশটাই নেই আসলে, আয়কর দেওয়ার যে পরিবেশ, এই পরিবেশটা কেন এখনো হচ্ছে না বা গ্রহণযোগ্যতা পাচ্ছে না? স্যারের সাথে আমি সম্পূর্ণরূপে একমত। এখানে পরিবেশের বেশ কিছু সমস্যা রয়ে গেছে, সেই পরিবেশগত ডেভেলপমেন্টের জায়গায় আমাদের আরো যেটা করা দরকার, স্যার যে উদাহরণটা দিলেন যে উন্নত দেশে একটা কন্টিনিউয়াস প্রসেসের ভিতরে করদাতারা থাকেন, আমাদের এখানে দেখা যাচ্ছে যে বছর শেষে তারা খুব কম সংখ্যক, যাদের একটা নির্দিষ্ট আয় আছে, তারা হয়তো তাদেরকে বছরে 2-3 কিস্তিতে আয়কর প্রদান করার একটা পদ্ধতি আছে, বাকিরা এবং মেজরিটি পার্সেন্টই বছরের শেষে হিসাব কিতাব নিয়ে আসতেছেন, যেটার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে। আর যদি আমি পরিবেশের বিষয়ে আরেকটু বিষয় যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেটা হলো আমরা ইলেকট্রনিক ম্যানেজমেন্টের দিকে পুরোপুরি জিনিসটা এখনো নিতে পারি নাই। যেমন আমাদের উদাহরণ হিসেবে বলা যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হয়েছি। যেমন আপনি দেখবেন যে ভ্যাটের বিষয়টা, ভ্যাটের রিটার্ন গুলো এবং ভ্যাটের সাবমিশন, মোটামুটি ভ্যাট সংক্রান্ত সব কাজকর্ম এখন একজন করদাতা তার অফিসে বসে বা তার আবাসস্থলে বসে উনি সারতে পারছেন। কিন্তু ইনকাম ট্যাক্সের বিষয়টা আমরা এখনো কিন্তু সেভাবে ইলেকট্রনিক্যাল ম্যানেজমেন্টের ডেভেলপমেন্ট করতে পারি। তো এখানে যদি একজন করদাতা আপনার মানে এখন আসলে প্রযুক্তির যুগ এবং সরকারও সর্বক্ষেত্রে প্রযুক্তির যে পরিমাণ উন্নয়ন ঘটিয়েছেন, সেই সাথে সাথে যদি আয়কর বিভাগে আমরা এই উন্নয়নটা করতে পারি, যেহেতু আমরা একটা করদাতা শনাক্তকরণ নম্বরটা আমরা ইলেকট্রনিক্যালি দিচ্ছি, তো ইলেকট্রনিক্যালি যেহেতু নাম্বারটা নিচ্ছে, তার একটা ডাটাবেস নাম্বারটা নেওয়ার সময় তৈরি হয়ে যাচ্ছে। তো সেই ডাটাবেসটা ইউজ করে সে যদি রিটার্ন ফর্মটা ওখানে ফিল আপ করতে পারে, পেমেন্ট গেটওয়ে ওখানে থাকে। একটা বড় সংখ্যক লোক এখনো নেটের বাইরে রয়ে গেছে, যারা আসছেন তারা রিটার্ন প্রতি বছর তারাও সম্পূর্ণরূপে দিচ্ছেন না। দেখা যাচ্ছে যে যাদের ইটিআই এর নাম্বার আছে তাদের ভিতরে অর্ধেক সংখ্যক ব্যক্তি রিটার্ন সাবমিট করছেন, বাকিরা রিটার্ন সাবমিট করছেনই না। তার মানে আমরা যাদেরকে সিস্টেমে আনতে পারছি বা তারা নিজেরা এসেছেন, তাদের ভিতরে সবাইও আবার কমপ্লায়েন্সের জায়গায় আসছেন না। এখন এইসব জায়গাগুলোতে যেটা এনশিওর করা দরকার, প্রথমত হলো আমাদের নেট সম্প্রসারণের জায়গাটা বেশি নজর দেওয়া দরকার, যে যাতে করে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর সংখ্যা আরো বাড়ে এবং যারা কর দিচ্ছেন তাদেরকে আসলে একটু কমফোর্টে রেখে যারা এখনো বাইরে রয়ে গেছেন তাদেরকে আনার প্রক্রিয়াটার দিকে নজর দেওয়াটা আর একটু বেশি দরকার বলে আমার কাছে মনে হয়। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, যারা কর দিচ্ছেন তাদেরকে আরেকটু কমফোর্টের জায়গা দিতে হবে, আর একটু ফ্লেক্সিবিলিটি দিতে হবে। যেমন মানে একটা মিথ প্রচলিত আছে যে একজন লোক খুব বাধ্য না হলে সে ইটিআই এর নাম্বার নিচ্ছে না, কিন্তু একটা সিভিলাইজড কান্ট্রি হিসেবে, একটা ডেভেলপিং ইকোনমি হিসেবে, বা আমাদের যদি আপনি গত কয়েক বছরে দেখেন ইকোনমিক ডেভেলপমেন্ট, পার ক্যাপিটাল গ্রোথ এবং আমাদের নেট জিডিপি সবকিছু মিলে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের এই আয়কর জালের ভিতরে কিন্তু আরো অনেক বেশি সংখ্যক ব্যক্তির ইনভলভমেন্ট থাকা উচিত ছিল। এবং স্যার আরো যে বিষয়টা বললেন যে একটা কন্টিনিউয়াস প্রসেসের ভিতরে আসলে একজন করদাতাকে রাখতে হবে, বছর শেষে সব ডকুমেন্টেশন উপস্থাপন করে তারপরে সেগুলোকে আবার আপনার নিরীক্ষা করে যাচাই বাছাই করে যে প্রক্রিয়াটা সরকারের কোনো কাঠামো আছে কিনা, সরকারের কোন কাঠামো আছে কিনা আয়কর বিভাগে? কাঠামো কিছুটা আছে, কিন্তু সেই কাঠামোটা আসলে সম্পূর্ণরূপে স্বয়ংসম্পূর্ণ না, সম্পূর্ণরূপে ইউজেবল অবস্থা না। কিছু পাইলট প্রজেক্ট ছিল বা এবছরও কিছু কিছু ক্ষেত্রে নেওয়া সম্ভব হয়েছে, বাট সকল আপনার ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারীগণকে আমরা এখনো সিস্টেমের ভিতরে নিয়ে আসতে পারি। আমার মনে হয় যে এইখানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আরো বেশ কিছু আপনাকে আমরা আসবো আবার আপনার কাছে। আমাদের সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেওয়ার জন্য।
আমরা আসছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেওয়ার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। দেখছেন বিজনেস রিভিউ। রবি থেকে বৃহস্পতি 3জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। কিন্তু বিদ্যুতের জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাথার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণ ক্লাবে ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। লিটল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্রবার। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যাওয়ার কারণ কিনা পানি মুখে দেওয়া যায় কিনা, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। আমার কি বাসে নামাজ হবে, পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছেলেরা নামাজ পড়ে। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোন লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার বিকেল 4টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন আইন ও বিচার বিষয়ক অনুষ্ঠানে। অভিযোগ যদি সেটা মামলাতেই পরিণত না করতে পারি আমরা, তাহলে আমরা কাদের কাছে যেতে পারি? যদি সে ধরনের আপনি অন্যায় দেখে থাকেন, একটা হচ্ছে কোর্টে আপনাকে আশ্রয় নেওয়া। আইন আমাকে যে লিবার্টিটা দিচ্ছে, হোয়াট ইজ মাই এক্সটেন্ট অফ মাই দিস লিবার্টি? আইনটাতে বলা ছিল 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে। এখন স্পেশাল ট্রায়াল আইনি সহায়তা নিয়ে ফোন লাইভ আইন ও বিচার দেখবেন সরাসরি প্রতি রবিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্র ও শনিবার ফোন লাইভ। বাংলাদেশের স্বনামধন্য আলেমদের নিয়ে প্রতিনিয়ত আয়োজন ইসলামিক জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান নিয়ে থাকছি বাংলা টিভির পর্দায়। ওমান কতারাহা বাতাতুহু, যে এই আত্মীয়তাকে ছিন্ন করবে তার সাথে আমি নিজেই সম্পর্ক ছিন্ন করে দিই। ফরজ সালাতের পরে যে ইমাম সাহেব সম্মিলিত মোনাজাত করে, আচ্ছা, কি শরিয়াতে কি কতটুকু না জায়েজ আছে? নামাজের পরে মোনাজাত করার নির্দেশ কোরআন শরীফে আল্লাহ স্বয়ং দিয়েছেন। এই নামাজ শিক্ষা তো ফরজ, মুক্তাদি ইমামের পেছনে কিছুই পড়বে না, আচ্ছা, বরং মুক্তাদি নীরব থাকবে। আর এই নিয়মিত আয়োজনে আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আমি। আপনি প্রস্তুত তো? ফোন লাইভ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শুক্র ও শনিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশী। এই প্রবাসীদের নিয়ে বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে একমাত্র বাংলা টিভি নিয়মিত প্রচার করছে 30 মিনিটের একটি সংবাদ বুলেটিন বিশ্ব বাংলা। প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর 1টায় সারা বিশ্বে বাংলাদেশীদের খবর জানতে চোখ রাখুন বাংলা টিভির পর্দায়। গ্রিসে প্রবাসীদের সহজ শর্তে বৈধতা সহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। শাওন আহমেদ, বাংলা টিভি, ভ্যানিশ, ইতালি। বাংলা টিভি সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কণ্ঠস্বর। শেষ করব বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা দেখবেন প্রতিদিন দুপুর 1টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সরকার যে প্রথম দিকে যে ইকোনমিক প্যাকেজগুলো ঘোষণা করে, এটা উই আর লাকি দ্যাট আমরা ব্রিটেনের মতো দেশে আসি। শুধুমাত্র ইতালিতে কতজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে এ পর্যন্ত আমাদের জানা মতে। দেখছেন বিজনেস রিভিউ। আমরা আলোচনা করছিলাম যে আয়কর প্রদানে উৎসাহ কম কেন। আমি আসতে চাই এখন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার আপনার কাছে। রাজস্ব বোর্ডের কোনো গবেষণাও কিন্তু আমরা দেখি না যে আয়কর কারা কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এই বিষয়ে কোনো গবেষণা আপনারা কি করছেন কিনা বা করেছেন কিনা, বা এখন হচ্ছে না কেন সেই গবেষণা, কি বলবেন? না, শাকিল, পয়েন্ট হচ্ছে গবেষণা কিন্তু হচ্ছে, কিন্তু হয়তো পর্যাপ্ত না। আর ওই যে বললাম, আপনি কিছুক্ষণ আগে বলছি, আপনি বললেন যে মোটেই পরিবেশ নাই, এটাও ঠিক না, পরিবেশ উন্নয়নের চেষ্টা চলছে।
আমরা কর মেলাগুলোতে যেভাবে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করা হয়েছে, এবার হয়তো কর মেলা করা যায়নি, কিন্তু কর মেলা চেষ্টা চলছে, সবাই চেষ্টা করছেন। ইভেন আমাদের যে আয়কর আইনজীবী বা অন্যরাও সবাই কিন্তু সকলের মূলত চেষ্টা চালাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে যে ওই আগ্রহের সৃষ্টি করার মতন পর্যাপ্ত মানে অনেকগুলো সংস্কার ছাড়া হয় না। তো একা একা আমি নিজে মুখে মুখে ভালো ভালো কথা বললাম এটা বললে তো হবে না, আইনের ভিতরে অনেক সংস্কারের প্রয়োজন আছে। ওই যে যেমন একটা প্রথম সংস্কারই তো এটা, সে যদি সারা বছরই দিতে পারতো, অল্প অল্প করে দিক এবং তার সিস্টেমে জমা হোক, তারপরে বছরের শেষে সাপোর্টিং কাগজগুলো দেখ, আমি সঙ্গে সঙ্গে ঠিক করে দিতে পারি। এই যে অর্থাৎ অনলাইনিং যে ব্যাপারটা, আয়করের অনলাইনের ব্যাপারটা বহুদিন যাবৎ ঝুঁকিয়ে আছে, চেষ্টা চলছে, কন্ট্রাক্টর কনসালটেন্ট নিয়োগ চলছে, আবার ভেঙে যাচ্ছে চলে যাচ্ছে কাজটা। এটা এবার অবশ্য সার্কেল 6-এ বোধহয় জোন 6-এ এবার অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থাটা পরীক্ষামূলকভাবে করা হয়েছে। এটা যদি সব জোনে যদি এটা করা হয়ে থাকে, করা যায়, তখন কিন্তু ওই সহজ সুযোগগুলো এসে যাবে। এবং এইসব ব্যাপারে গবেষণা জাতীয় রাজস্ব বোর্ডে চলছে, কিন্তু হচ্ছে কি করদাতার সংখ্যা এত দ্রুত বাড়ছে, অর্থনীতির আকার এত দ্রুত বাড়ছে যে ওর সাথে ওই গবেষণা মানে ঠিক কুলিয়ে উঠতে পারছে না। স্যার একটা প্রশ্ন যোগ করি আমি, কভার করে বা ক্যাপচার করতে পারছে না। এই ক্যাপচার করার কাজগুলো সবই সহজ হবে অনলাইনে। একটা প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। দেশে তো আমাদের জনগণের মাথাপিছু আয়ও বাড়ছে এবং জিডিপি প্রবৃদ্ধিও কিন্তু দিন দিন বাড়ছে, আমরা দেখছি আর কি। তো এই জন্য আসলে আয়কর যে দিচ্ছে না, এটা তো তাদের উৎসাহ কম বা আগ্রহ কম আপনারা বললেন। এই জন্য সরকার কি কোনো চাপ প্রয়োগ করছে কিনা বা করছে না কেন? সরকার চাপ প্রয়োগের না, কথা হচ্ছে এনফোর্সমেন্টের প্রয়োজন। আপনি বললেন জিডিপি বেড়েছে, জিডিপি কিন্তু সব লোকের বাড়েনি। জিডিপি কতিপয় লোকের প্রচুর আয়, তার সাথে জনসংখ্যাকে ভাগ করে এরকম একটা জিডিপি হয়েছে। $700 ছিল যেখানে, সেখান থেকে হঠাৎ দেখা যাচ্ছে $2000 হয়েছে। তাহলে এখানে আপনার আমাদের সবার কি $2000 থেকে আসলে হয়েছে? হয়নি। এটা হয়েছে কিছু লোকের, যেটা রাকিব সাহেব আগেও অনেক সক্ষম ব্যক্তি পুরোপুরি তিনি দিচ্ছেন না, তিনি দিচ্ছেন অল্প, অথচ কারুর হঠাৎ করে প্রচুর। এবং এই মুহূর্তে এশিয়ায় দ্রুত ধনী হওয়ার দেশ হচ্ছে বাংলাদেশ, এই বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে। তাহলে যারা দ্রুত ধনী হচ্ছেন তার তো ফাইলটাও দ্রুত ডেভেলপ হচ্ছে না বা দেওয়া হচ্ছে না। সেই জন্যই অনেক ধন্যবাদ স্যার, আসবো আপনার কাছে। সকলকে যথাযথভাবে দিতে হবে, সেই আওতায় আসতে হবে। জি, আসবো স্যার আপনার কাছে আবার। আমি আসতে চাই এবার রাকিবুল হাসান স্যার, আপনার কাছে আসতে চাই। তাহলে আমাদের সমস্যাটা আসলে কোথায় আপনি দেখছেন, বা এর সমাধানের উপায় কি বলবেন, কি আছে? আচ্ছা, সমস্যা এখানে মূল সমস্যাটার জায়গা যেটা দেখতেছি সেটা হলো যে একটা ইন জেনারেল অ্যাওয়ারনেস, কিছু পজিটিভ ক্যাম্পেইনিং দরকার। মানে আয়কর নিয়ে আসলে সব দেশে সব জায়গায় সবার ভিতরে একটা ভয় ভীতি একটা বিষয় কাজ করে, এই জায়গাগুলো আমাদেরকে দূর করে দিতে হবে। যেমন সেক্ষেত্রে আপনারা যারা গণমাধ্যম আছেন তারা অনেক ভূমিকা রাখছেন। যেমন আমরা আজকে এই যে এই বিষয়টা নিয়ে এই প্রোগ্রামে আমরা কথা বলতেছি, তো এই ধরনের কথা বলার জায়গাগুলো আরো বেশি করে তৈরি করতে হবে এবং সাধারণ মানুষকে সচেতন করতে হবে এবং সাধারণ মানুষকে এই জিনিসটা বোঝানোর ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে তিনি যে আয়করটা দিচ্ছেন তার সুবিধা দেশের সবাই পাচ্ছেন এবং এটা জনগণের উন্নয়ন এবং সরকারের রাজস্ব এবং উন্নয়ন ব্যয় বৃদ্ধির জন্য তার ভূমিকা যেটা আছে সেই কন্ট্রিবিউশনটাকে করদাতার ভিতরে তার মাইন্ডসেটটাকে পজিটিভ ভাবে জিনিসগুলো তার ভিতরে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার জন্য আমাদের কাজ করতে হবে। অনেক ধন্যবাদ। আমি মনে করি যে জি বলুন। আমি মনে করি যে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য এবং এটা ম্যাস কমিউনিকেশনের ভিতরে আমাদের এই ডেভেলপমেন্টের অনেকগুলো জায়গা আছে, এই সচেতনতাগুলো বৃদ্ধি করার জায়গা আছে এবং আমাদের আরো নতুন করদাতা সৃষ্টি করে খাতওয়ারি আমরা যেতে পারি। আমরা বিভিন্ন খাতওয়ারি বিশ্লেষণ করে কোন খাতে করদাতার সংখ্যা কিরকম আছে এবং সেই খাতে অর্থনীতির আকার কত, সেখান থেকে আমাদের কতটুকু করা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন যাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার আপনার কাছে। তাহলে উনি যেটা বললেন, রাকিবুল হাসান যেটা বললেন যে উৎসাহ বাড়ানোর জন্য আমাদের সেভাবে কাজ করতে হবে, তো আপনি কি ধরনের পরামর্শ দিতে চান? পরামর্শ কি আছে আপনার এই বিষয়ে? আমি মনে করি যে উৎসাহ বাড়াতে হবে, অবশ্যই মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে। আইন কানুন সহজীকরণের মাধ্যমে একটা মেসেজ যেতে হবে, মানুষ যাতে বুঝে যে না এখানে। আরেকটা হচ্ছে করদাতার কাছে যেতে হবে, করদাতা এবং কর গ্রহণকারীর দূরত্বটা কমাতে হবে। এই যে আমরা কর মেলার যে আয়োজনটা করেছিলাম, ইভেন আমাদের মেন কনসেপ্টটা ছিল কিন্তু কর মেলাটা হবে আসলে উপজেলায়, কারণ উপজেলার একটা লোক জেলা সদরে এসে কর অফিস খুঁজে বের করে সেখানকার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কর দেবে, এটা খুব কঠিন। আমরা যদি সেক্টর ওয়াইজ ভাগ করে
এবং বিষয়ভিত্তিক ধরে যদি করি, তাহলে একই সাথে উৎসাহের একটা ক্ষেত্র প্রস্তুত জায়গা তৈরি হবে, আর একই সাথে আমার কাভারেজটাও আসবে। এনফোর্সমেন্টের জায়গাটাকেও আরো পরিষ্কার করতে হবে। আমরা এটা কিন্তু বলতে পারি যে দেশের প্রায় 87% পিপুল তারা কিন্তু কর দিচ্ছে, তবে সেটা কি সামান্য কর দিচ্ছে, ওই ব্যাংকে যার অ্যাকাউন্ট আছে ওখান থেকে কেটে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু এইটাকে যদি আমি অনুসরণ করি ব্যাংকের সাথে, যে তোমার কাছে যার অ্যাকাউন্ট আছে, যার দেখা যাচ্ছে 2, 3, 4, 5 লাখ টাকা যার ট্রানজাকশন হচ্ছে, তার কর দেওয়ার তথ্য কই, এটাকে যদি এইভাবে যদি আমরা একই সাথে এটাকে মিলানোর একটা পথে যাই, আমরা যদি FBCCI কে বলি, সমিতিকে যদি বলি যে আপনি অন্তত এইটুকু আমাকে নিশ্চিত করেন যে আপনার সব সদস্যরা কর দেয়, তাদের আপনি কর দেওয়ার ব্যাপারটা দেখেন, কারণ এটা সকলকে সহায়তা করতে হবে। এটা এরকম না যে শুধুমাত্র NBR সবার পিছনে দৌড়াবে, দৌড়িয়ে তারপরে করদাতা তৈরি করবে, এটা হবে না। এটা একটা স্বর্ণপতিত অতঃপরিণত চারিদিক থেকে একটা দায়িত্বশীল সবাইকে এগিয়ে আসতে হবে, অবস্থা আসতে হবে। জি, অনেক ধন্যবাদ। সবাইকে এগিয়ে আসতে হবে, সেটা হচ্ছে কথা দিয়েও এটাকে প্রমাণ করতে হবে যে ইয়েস আপনি আসেন বা আপনাকে আমি সেই পরিবেশ দেখছি। জি, অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসতে চাই রাকিবুল হাসান আপনার কাছে, ওদের সংক্ষেপে বলবেন যে এই বিষয়ে আপনার পরামর্শ কি আছে। এ বিষয়ে আমার পরামর্শ হলো যে আমাদের কর বিষয়ে মানুষের ভয় ভীতি দূর করার জন্য যথেষ্ট পরিমাণ প্রচারণামূলক কাজ করার সুযোগ আছে, এবং করদাতার পরিসর কর নেটটাকে আরো বড় করতে হবে। এবং যেহেতু আয়কর একটি ডাইরেক্ট ট্যাক্স, সো আমরা যদি সঠিক আয়কর নিশ্চিত করতে পারি, তাহলে স্যার যেটা বলছিলেন যে সম্পদের সুষম বন্টনের একটা অভাব তৈরি হয়ে গেছে, তো যদি আমরা সুষম বন্টন নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের করদাতার সংখ্যা বাড়াতে হবে এবং করদাতা সম্প্রসারণ করার মাধ্যমে, ডিরেক্ট ট্যাক্স ইম্পোজ করার মাধ্যমে আমাদের সম্পদের সুষম বন্টন এবং রাষ্ট্রের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আসতে চাই মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, আপনি কিছু বলতে চান কিনা শেষবারের মতো, যেহেতু আমার সময় একদম শেষ। না, এটা তো বলছি, সমগ্র এই দেশ, এই অর্থনীতি, এটা আমাদের সকলের। আমরাই যদি এখানে স্বতঃপ্রণোদিত হয়ে এবং স্বতঃপ্রণোদিত আহরণ করি এবং স্বতঃপ্রণোদিত হয়ে যদি কর দিতে পারি, তাহলেই আমরা সকলেই হবে। এখানে ডিম আগে না মুরগি আগের মতন একটা পরিস্থিতি হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি কর দিলে তারপরে রাষ্ট্র উন্নতি করবে, তখন আমি সেবা পাবো, এরকম না। আবার আমি না দেই যদি, তাহলে রাষ্ট্র শুধু ঋণ করতে থাকবে আর আমাকে সেবা দেবে না, এরকম একটা পরিস্থিতি না যেয়ে আমরাও এগিয়ে আসি, সবাই এগিয়ে আসি। আমরা মানে আমি সবার কথাই বলছি, সবাই এগিয়ে আসি। আমিও দেওয়ার ব্যাপারে উৎসাহ বোধ করবার মতন পরিস্থিতির সৃষ্টি করাবো, এবং হলে অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করছেন জি, আমরা একটা সুষম পরিবেশ। আমাদের সময় একদম শেষের দিকে স্যার। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। দর্শক, আমাদের সময় একদম শেষের দিকে, এখন যেতে হচ্ছে। আমরা পরবর্তী অনুষ্ঠানে আবারও চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলা টিভির সঙ্গেই থাকুন।